শুরু করে স্টার্ট। আসসালামু আলাইকুম ক্লাস 6-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে আমাদের সেকেন্ড সেমিস্টার মিড টার্মের জন্য আমরা একটা সাজেশন দিয়েছি। অনেকেই হয়তো অফিস থেকে নিয়েছো, আর যারা এখনও নেওনি তারা অবশ্যই নিয়ে নিবে। 20 মার্কসের জন্য আমরা একটা সাজেশন রেখেছি তোমাদের জন্য, অ্যান্সার সহ, যেন তোমাদের পড়তে সুবিধা হয়। আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস পড়াবো। তোমাদের সাজেশনের প্রথমেই আছে, দেখো, চেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, মানে হচ্ছে এটা গ্রামারেরই একটা অংশ। আমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জিং সেন্টেন্স সেটা আসলে অনেকেই জানো না, কারণ তোমরা ক্লাস 5-এ গ্রামারের এই অংশটি পড়োনি, আর 6-এ একদম নতুন করে শুরু করেছো গ্রামার। তোমাদের জন্য একটু টাফ হবে, তবে আমার কথাগুলো আস্তে আস্তে শোনো, একদম মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ দেখবে যে তখন খুবই ইজি লাগছে। দেখো, চেঞ্জিং সেন্টেন্স ব্যাপারটা কি? চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। তার মানে আমাদের বাক্যের পরিবর্তন করতে হবে। এটাকে আমরা গ্রামারের ভাষায় আবার বলি ট্রান্সফরমেশন, মানে রূপান্তর। মানে এক বাক্য থেকে আরেক বাক্যে ট্রান্সফরমেশন, যেটা রূপান্তর হয় আর কি। তোমরা জানো সেন্টেন্স, যে সেন্টেন্স মানে কি, আমরা যা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যেটা বলি সেটাই মূলত ভাষা, বা আমাদের ভাষাটাকে আমরা যখন বড় আকারে প্রকাশ করি সেটা বাক্য হয়ে যায়। সেই বাক্য অনেক রকমের হয়। আমি এখানে তোমাদেরকে কয়েকটা বাক্য দেখাচ্ছি। সেন্টেন্সের প্রকারভেদ: অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ, যেটা মানে হচ্ছে হা বোধক, মানে এটা পজিটিভ, কথাগুলো আমাদের বাক্যটা হবে পজিটিভ। তারপর আসে নেগেটিভ, না বোধক। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, মানে আমরা যখন কাউকে প্রশ্নের ছলে কথা বলি, কি ব্যাপার, কেমন আছো, কি করো, সেরকম। নেগেটিভ মানে না বোধক, আমরা যখন কোনো কথা না অর্থে ব্যবহার করি, আমি এটা খাবো না, আমি এটা নিব না, সেরকম। অপটেটিভ মানে আদেশসূচক, আমরা কাউকে আদেশ করি, আশীর্বাদ করি, সেই রকম। ইম্পেরেটিভ হচ্ছে অনুরোধ, মানে আমরা কাউকে রিকোয়েস্ট করি যেই কথাগুলো আমাদের, সেগুলো। এক্সক্লেমেটরি মানে হচ্ছে আশ্চর্য, আমরা আশ্চর্য হয়ে যেই কথাগুলো বলি, বা আনন্দের সাথে যেগুলো বলি, দুঃখের সাথে যেই কথাগুলো বলি, সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি। আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পেরেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, দেখো অপটেটিভের আরেকটা হচ্ছে আশীর্বাদও বোঝায়। এখন দেখো, রুল 1, গ্রামার জানতে হলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হয়। রুল মানে হচ্ছে নিয়ম। নিয়ম যখন আমরা ঠিকমতো ফলো করব, তখনই আমরা একটা সেন্টেন্স ঠিকমতো লিখতে পারবো। আমরা বাঙালি, আমাদের কিন্তু বাংলা লিখতে অসুবিধা হয় না, আমরা যে কোনো কথা আমাদের মনের মতো করে গুছিয়ে লিখতে পারি। কিন্তু যখন ইংলিশের বেলায় আমাদেরকে অনেক কিছু ফলো করতে হয়, অনেক কিছু দেখতে হয়, স্ট্রাকচার ঠিক রাখতে হয়। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, মানে আমি যে তুমি আমি, আমরা একজন মানুষ, আমাদের হাত আছে, পা আছে, তাই আমরা একটা পরিপূর্ণ মানুষ, তাই না? তেমনই একটা বাক্যেরও স্ট্রাকচার লাগে, না হয় বাক্যটা সম্পন্ন হয় না। এখন নেগেটিভ করতে হলে কোনো বাক্য, তোমাদের প্রশ্নে সাজেশনে দেখো যে একটা সেন্টেন্স পাশে ব্রেকেট দিয়ে আমি লিখে দিয়েছি নেগেটিভ, আরেকটা সেন্টেন্স মানে ব্রেকেট দিয়ে আমি লিখে দিয়েছি এক্সক্লেমেটরি, কোনোটার পাশে লিখে দিয়েছি নেগেটিভ, কোনোটার পাশে অ্যাফার্মেটিভ, কোনোটার পাশে ইম্পারেটিভ, এইভাবে, তাই না? এখন কথা হলো আমাদের অ্যান্সার কিভাবে করতে হবে। সেন্টেন্সটা পাশে ব্রেকেটে যেটা আছে আমাদের সেটাতে ট্রান্সফর্ম করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। আমাদের প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হি হ্যাজ এ লিটল রাইস, হি হ্যাজ এ লিটল রাইস, পাশে ব্রেকেট দিয়ে লেখা নেগেটিভ, মানে আমাদেরকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্মে নিতে হবে। এটা অ্যাফার্মেটিভে আছে, আমাদেরকে নেগেটিভে নিতে হবে। কিভাবে নেগেটিভ করব?
এখন প্রথম শর্ত হচ্ছে, নিয়ম হচ্ছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটল, এ ফিউ, সাম এই জাতীয় কথা থাকে, এ লিটল মানে কি অল্প সামান্য, এ ফিউ তাও একই কথা সামান্য অল্প, সাম কিছু মানে অল্প, এই কথাগুলো যদি থাকে সেন্টেন্সে তাহলে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পর নট বসিয়ে, নট কেন, কারণ আমাদেরকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ মানে হচ্ছে না, নট, তাই নট ব্যবহার হবে, নট দিয়ে তারপর আমাদেরকে একটা যেই জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, আমাদেরকে মাচ মোর এই কথাগুলো ব্যবহার করতে হবে। কিসের পরিবর্তে? এ লিটল, ফিউ, সাম, এইটার মানে হচ্ছে অল্প, কিন্তু যখন আমরা নট কথাটা বসাবো তখন আমাদের নটের পরে এমন একটা ওয়ার্ড দিতে হবে, সে ওয়ার্ডের মানে হচ্ছে বেশি, মানে অল্পের বিপরীত কথাটা লিখতে হবে, তারপর বাকি অংশ। যেমন এক্সাম্পল দিলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে, আমরা এক্সাম্পলগুলো বেশি বেশি ফলো করবে। একটা জিনিস মনে রাখবে, গ্রামারের বেলায়, ইংলিশ গ্রামারের বেলায় যত বেশি আমরা এক্সাম্পল পড়ব তত বেশি আমাদের গ্রামারের রুলসটা, স্ট্রাকচারটা বেশি মনে থাকবে। দেখো, হি হ্যাজ এ লিটল রাইস, এখানে নেগেটিভ করতে হবে আমাকে, পাশে নেগেটিভ লেখা আছে তার মানে আমাদেরকে নেগেটিভ ফর্মে চেঞ্জ করতে হবে। ওকে, হি হ্যাজ নট মাচ রাইস, অর্থটা কি দাঁড়ালো, তার আছে সামান্য চাল। এখন আমরা যখন নেগেটিভ করব অর্থটা কি হয়ে গেল, তার নেই খুব বেশি চাল, তার মানে কথাটা কিন্তু একই, জাস্ট আমরা চেঞ্জ করে যাই করব আমাদের অর্থটা একই থাকবে। হি হ্যাজ এ লিটল রাইস, তার অল্প সামান্য ভাত বা চাল আছে। নেগেটিভ করাতে কি হয়েছে, তার বেশি একটা চাল নেই। কথার অর্থ কি একই না বলো? যদি বলি যে তার কম চাল আছে আর যদি বলি যে তার বেশি চাল নেই, কথাটার অর্থ কিন্তু আমাদের একই, জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ হচ্ছে। এটা ছিল হা বোধক, অ্যাফার্মেটিভে ছিল। আমাদের নেগেটিভ করতে গেলে এই রুলসটা ফলো করতে হবে, একটা নট দিতে হবে, নট দেওয়ার পরে অ্যাফার্মেটিভে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটির অপোজিটটা দিতে হবে। এখানে অল্প, লিটল মানে অল্প, মাছ মানে বেশি, তাহলে কথাটা অর্থসঙ্গত হবে। এখন দেখো 2 নম্বরে, মিনা হ্যাজ এ ফিউ বুক, মিনার আছে কিছু বই, অল্প কয়েকটা বই। এখন নেগেটিভ করব, মিনা হ্যাজ নট মোর বুক, বেশি বই নেই। আরেকটা দেখো, দে হ্যাভ এ লিটল মানি, তাদের আছে সামান্য কিছু টাকা। দে হ্যাভ নট মাচ মানি, তাদের বেশি টাকা নেই। ব্যাপারটা হলো কি, অর্থটা আমাদের একই থাকবে, চেঞ্জ করার পরেও আমাদের অর্থটা একই থাকবে, জাস্ট চেঞ্জটা হবে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। হাবোধক থাকলে যখন না করব, না এর ক্ষেত্রে যে ব্যাপারটা খেয়াল করতে হবে, নট হবে, কিন্তু আমাদের তারপরের ওয়ার্ডটি অপোজিট হবে। এখন আসো 2 নাম্বার, দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, অর্থ হচ্ছে মানুষটি অনেক বেশি কঠিন। কঠিন মানে কি, খুব নিষ্ঠুর আর কি। দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে, এক্সক্লেমেটরি, তার মানে আমাদেরকে এক্সক্লেমেটরি করতে হবে, আশ্চর্য হয়ে কথাটি বলতে হবে। এখন আমাদের আরেকটা রুলস ফলো করতে হবে, এই রুলসটা হচ্ছে আমাদের আশ্চর্য হয়ে কথাটি বলতে হবে। এখন আমি খুব স্বাভাবিকভাবে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কথা বলি, মানুষটি, লোকটি খুব বেশি নিষ্ঠুর, দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, অনেক নিষ্ঠুর। এখন ব্র্যাকেটে এক্সক্লেমেটরি মানে আমাকে আশ্চর্য হয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে তারপর কথাটি বলতে হবে। আমি কিভাবে বলবো, ওরে বাবা মানুষটি তো খুব নিষ্ঠুর, তাই না? ঠিক কথাটা তো এইভাবে বলবো, মানে আশ্চর্য হয়ে, মানুষটা তো খুব নিষ্ঠুর। আল্লাহ, এই আমার কথার মধ্যেই একটা আশ্চর্য ভাব
প্রকাশ পাবে, মানে একটা আশ্চর্য চিহ্ন তখন আমাদের দিতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের রুলস কীরকম হয়। যদি ভেরি থাকে সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তোমরা আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো। যদি ভেরি থাকে তাহলে এক্সক্লেমেটরি করতে হলে হাউ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। হাউ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, তার মানে কি হবে? অ্যান্সারটা তোমরা দেখো, সাজেশনে অ্যান্সার দেওয়াই আছে সাথে। হাউ ক্রুয়েল দ্য ম্যান ইজ, ভেরি কথাটা আর হবে না, ভেরির পরিবর্তে কি হবে? হাউ। হাউ, তারপর হচ্ছে ভেরির পরে যে ওয়ার্ডটি থাকবে ক্রুয়েল, তারপরে হচ্ছে তোমার প্রথমে যা আছে তা, দ্য ম্যান ইজ, তারপর একটা আশ্চর্য চিহ্ন। তোমরা অবশ্যই মনে করে এক্সক্লেমেশন মার্ক, এটাকে বলা হয় ইংলিশে এক্সক্লেমেশন মার্ক, বাংলায় বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন। তোমাদেরকে অবশ্যই মনে করে আশ্চর্যবোধক চিহ্নটি দিতে হবে। হাউ ক্রুয়েল দ্য ম্যান ইজ, মানে লোকটি কত নিষ্ঠুর, আমার কথায় কি আশ্চর্য প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি আমার লেখায় কিভাবে বুঝাবো যে আমি আশ্চর্য হয়েছি? আমাকে এই চিহ্নটা দিয়ে বুঝাইতে হবে যে আমি আশ্চর্য হয়েছি। তার মানে যখন এক্সক্লেমেটরি করতে হবে আমাদেরকে হাউ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে, অথবা হোয়াট এ দিয়েও শুরু করা যায়। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে সাজেশনের প্রশ্নে এখানে হাউ দিয়ে দিয়েছি, তাহলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। হাউ দিয়ে শুরু করলাম। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এক্সাম্পল যত বেশি দিবে তত বেশি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। দ্য সিকিউরিটি গার্ড মানে কি? দারোয়ান, যে যারা রক্ষা করে, প্রতিরক্ষা দারোয়ান। দ্য সিকিউরিটি গার্ড ইজ ভেরি ফুল, বোকা। কি হলো তাহলে? কি বললাম আমি? সিকিউরিটি গার্ড খুব বোকা, তাই না? এটা আমি সাধারণভাবে বললাম। আমি যদি আশ্চর্য হয়ে বলি কি বোকা রে বাবা সিকিউরিটি গার্ডটি, এইভাবে হবে, তাই না? কি বোকা রে বাবা সিকিউরিটি গার্ডটি, তাহলে আমাদের কি হলো? আশ্চর্য হলে হাউ দিয়ে শুরু। হাউ ফুল দ্য সিকিউরিটি গার্ড ইজ, হাউ ফুল দ্য সিকিউরিটি গার্ড ইজ, তারপর আমাদের এক্সক্লেমেশন মার্কটা মনে করে দিতে হবে। দেখো, হাউ ক্রুয়েল দ্য ম্যান ইজ, হাউ ফুল দ্য সিকিউরিটি গার্ড ইজ। দুইটা এক্সাম্পল দিলাম। এইরকম তুমি অনেকগুলো এক্সাম্পল নিজেই তৈরি করতে পারবে, নিজেই ক্রিয়েট করতে পারবে। একদম টেনশনের কিছু নেই। তুমি নিজের সাথে কথা বলে তোমরা যে কথাগুলোতে সচরাচর আশ্চর্য হও সেই কথাগুলোকে অ্যাফার্মেটিভে নিতে পারো, একবার এক্সক্লেমেটরিতেও নিতে পারো। তারপর দেখো 3 নম্বরে কি আছে। 3 নম্বরে হচ্ছে দে ডিড দ্য ওয়ার্ক, পাশে ব্র্যাকেটে কি আছে? প্যাসিভ। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমি এইটা প্যাসিভেরটা আমি একটু পরে আসছি। 3 নম্বরটা আমি তোমাদেরকে একটু লাস্টে বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বরটা দেখো, I met him। 4 নম্বর, I met him। এখানে এটা কি ব্র্যাকেটে কি দেওয়া আছে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, কিন্তু এটা কিন্তু প্রশ্নের নয়, এটা কি অ্যাফার্মেটিভ আছে। আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। I met him।
এখন আমাকে এটা ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে মানে আমাকে অ্যাফার্মেটিভ থেকে প্রশ্নবোধকে যেতে হবে। আমি এটা কীভাবে প্রশ্ন করব? এখানে আমি বলেছি আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, আই মেট হিম। এখন এই ক্ষেত্রে যে রুলসটা আমাদের ফলো করতে হবে, রুল নাম্বার 4, যেহেতু এটা 4 নম্বরটা বোঝাচ্ছি তাই 4 নম্বর রুলস বললাম। এটা ইন্টারোগেটিভ করার সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে থাকে মানে হা বোধক থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় না বোধকভাবে ইন্টারোগেটিভ করতে হবে। আমি লিখে দিচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি হা সূচক থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তার মানে একটা না ব্যবহার করতে হবে। আর যদি তোমার এই সেন্টেন্সটিতে নেগেটিভ থাকে, অ্যাফার্মেটিভে নাবোধক কোনো কথা থাকে, কথা থাকলে ইন্টারোগেটিভ করার সময় হা সূচক হবে, তখন আর নট ব্যবহার হবে না। তার মানে যখন যেটা থাকবে তার অপোজিটটা ব্যবহার করতে হবে আমাদেরকে। এক্সাম্পল দেখো, তোমাদের সাজেশনে আমি যেটা দিয়েছি, আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। এখন ইন্টারোগেটিভ করার কিছু স্ট্রাকচার আছে। আমাদেরকে প্রথমে স্ট্রাকচার হচ্ছে ভার্ব আগে থাকবে, ভার্ব ফার্স্টে চলে আসবে। এখন এটা কোন টেন্সে আছে? আই মেট হিম, এটা পাস্ট টেন্সে আছে। কিভাবে বুঝবো পাস্ট টেন্সে? আমাদের ভার্ব কোন টেন্সে আছে। টেন্স কি জিনিস তোমরা হয়তো 5-এ পড়েছো কিনা আমি জানি না, তবে টেন্সের আমার একটা ক্লাস আছে, তোমরা অনলাইনে দেখবে। টেন্স নিয়ে আমি অনেক বেশি আলোচনা করেছি সেখানে। টেন্স জানতে হবে, গ্রামার জানতে হলে টেন্স জানতে হবে। এখন এটা হচ্ছে মিট, মেট, মেট মানে হচ্ছে সাক্ষাৎ করেছিল। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেট, আর মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। তার মানে এই সেন্টেন্সটি আমাদের পাস্ট টেন্সে আছে, তাই আমাদের পাস্ট টেন্সের যেহেতু আছে আমাদের ভার্ব হবে পাস্ট ফর্মে। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে কী হবে? আমি দিয়েছি ডিড। যেহেতু এটা হা বোধক সেন্টেন্স, তাহলে আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় না বোধক হবে, ডিডন্ট। ডিডন্ট মানে কি? ডিড নট। ডিড নটকে আমি সংক্ষেপে ডিডন্ট লিখেছি, ডিডন্ট। তাহলে কি হলো? যেহেতু এটা আমাদের হা বোধক আছে, এখানে কোনো নট ব্যবহার হয়নি, কিন্তু আমরা ইন্টারোগেটিভ করার সময় নট ব্যবহার করব। আর যেহেতু ইন্টারোগেটিভ করতে হলে আমাদের ফার্স্টে ভার্ব মানে অক্সিলারি ভার্ব আগে লিখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হয়েছে ডিডন্ট। ডিড কেন হয়েছে? কারণ আমরা এখানে আমাদের মূল ভার্ব যেটা সে পাস্ট ফর্মে আছে, তাই আমরা এর পরিবর্তে অক্সিলারি ভার্ব কি দিয়েছি? ডিড। ডিড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে ডিড নট, তারপর যা আছে তা, ডিড নট আই মিট হিম। তাহলে ভার্বের কি হয়ে গেল? প্রেজেন্ট ফর্মে হয়ে গেল। যেহেতু আমি ডিড দিয়ে প্রশ্ন শুরু করেছি, তাই আমাদের মূল ভার্বটা কি প্রেজেন্টে চলে গেছে। এখানে মূল ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই আমি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করেছি। প্রশ্ন করার সময় আমাকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। যেহেতু পাস্ট ফর্মে ছিল তাই অক্সিলারি ভার্ব ডিড হয়েছে। আর নট কেন হয়েছে? কারণ আমাদের রুলসে বলা আছে যখন হা বোধক কথা থাকবে তখন ইন্টারোগেটিভ করতে হলে না দিতে হবে, আর যখন না বোধক কথা থাকবে তখন ইন্টারোগেটিভ করতে হলে
তখন নাটা আর হবে না, তাহলে ডিড নট তারপর যা আছে আই মিট হিম, এখানে মূল ভার্ব মেট ছিল পাস্টে, এখন এটা কি হয়ে গেছে প্রেজেন্ট হয়ে গেছে, ডিড নট আই মিট হিম। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। লিজা বা মিনা দিলাম, মিনা সেং ওয়েল, মিনা ভালো গান গেত। স্যাং মানে হচ্ছে ক্লাস 6-এর বয়েসরা, আমি তোমাদেরকে ভার্বে 3টে ফর্ম শিখিয়েছিলাম, ভার্বে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এবার কি জন্য ম্যাডাম এগুলো তোমাদের শিখিয়েছি, যে এটা কোন ফর্মে আছে ভার্বের, এটা পাস্ট ফর্মে আছে। স্যাং, সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্যাং হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। এখন তাহলে এটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে। ভার্ব যেহেতু পাস্টে আছে তার মানে পুরো সেন্টেন্সটা পাস্টে আছে। তাহলে কি হলো, মিনা স্যাং ওয়েল, মিনা ভালো গান গাইতো। তাহলে আমরা যখন এখন ইন্টারোগেটিভ করব তাহলে ওই যে আগের মতো, যেহেতু এটা পাস্টে আছে আমাদের পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব দিতে হবে ডিড, আর যেহেতু এটা হা বোধক, যেহেতু এটা পজিটিভ কথা, তাহলে কি ডিড নট হবে বা ডিডেন্ট হবে, ঠিক আছে। ডিডেন্ট মিনা, স্যাংটা কি হয়ে যাবে, সিং হয়ে যাবে। এখন এটা মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। আর কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, কোশ্চেন মার্ক দিতেই হবে। কোশ্চেন মার্ক না দিলে আমরা কিভাবে বুঝবো যে তুমি ইন্টারোগেটিভ করেছো। ডিড নট আই মিট হিম, আর এটা কি হয়ে গেল, ডিড নট মিনা সিং ওয়েল। ঠিক এইভাবে তোমাকে এক্সাম্পলগুলো তৈরি করতে হবে। তারপর দেখো কি আছে, তানিমা ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। দেখো তনিমা is not an irregular student. ব্র্যাকেটে কি দেওয়া আছে দেখো তো, ব্র্যাকেটে দেওয়া আছে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, তার মানে এটাকে হা বোধক করতে হবে, কারণ এটা না বোধক আছে নট, তাই না। এখন আমি প্রথম যে এক্সাম্পলটা তোমাদের লিখিয়েছি, যে হা বোধক ছিল, অ্যাফার্মেটিভ ছিল, আমরা নেগেটিভ করেছি অপোজিট ওয়ার্ড ব্যবহার করে। এখানেও ঠিক তাই, এখানেও দেখো অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে তানিমা ইজ অ্যান রেগুলার স্টুডেন্ট। ব্যাপারটা কি দাঁড়ালো, অর্থটা কি দাঁড়ালো দেখো, তনিমা, প্রথম কথাটা হচ্ছে তনিমা ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, মানে তনিমা হচ্ছে অনিয়মিত ছাত্রী না। ইরেগুলার মানে কি, অনিয়মিত, তার মানে কি তনিমা অনিয়মিত ছাত্রী না। এটাকে আমরা চেঞ্জ করে কি বলবো, তনিমা নিয়মিত ছাত্রী, তার মানে তনিমা ইজ এ রেগুলার স্টুডেন্ট। এখন কথা হলো কখন এ কখন এন, এটা নিশ্চয়ই তোমরা এইটুকু জানো যে যখন ভাওয়েল থাকে ভাওয়েলের পূর্বে এন থাকে, আর যখন কনসোনেন্ট থাকে কনসোনেন্টের পূর্বে এ হয়, তাই এই এনটা এ হয়েছে। যেহেতু এখানে আই ছিল ইরেগুলার, ভাওয়েল ছিল, ভাওয়েলের আগে আর্টিকেল এন হয়, আর যখন তোমার কনসোনেন্ট হয় তার আগের আর্টিকেল এ হয়। তাহলে এখানে কি হলো, অপোজিট কথাটা হলো, এখানে ছিল ইরেগুলার, এখানে হয়ে গেল রেগুলার, কারণ নট কথাটা উঠে গেছে। তার মানে আমাদের অর্থটা একই থাকবে, জাস্ট চেঞ্জ হবে কি স্ট্রাকচারটা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, যেটাই করো কখনো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। যখন যেটা বললে আমাদেরকে জাস্ট অপোজিটটাই খেয়াল করতে হবে, চেঞ্জ করার সময় এটা একটু উল্টে যাবে। যেমন প্রথমটার মতোই এটার উদাহরণটা আমি আরেকটা দিচ্ছি, হি ইজ নট এ গুড
বয়। হি ইজ এ ব্যাড বয়। তাহলে কি হলো, সে একটা ভালো ছেলে না, অপোজিটে কি হলো, সে খারাপ ছেলে। ঠিক এইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। তিন নম্বর দেখো, ভয়েস। ভয়েস যে ব্যাপারটা, আজকে আমাদের ভয়েস নিয়ে খুব একটা আলোচনা করা যাবে না, আমি শুধু শর্টলি বলবো, ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের যে জিনিসটা হয়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। দেখো তোমাদের শীটে যে এক্সাম্পলটা আছে, they did the work, they did the work। এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। আমাকে এখন অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ থাকলে প্যাসিভ করতে হবে। ব্র্যাকেটে যেইটা লেখা থাকে তখন সেইটা করতে হবে। যখন প্যাসিভ করব তখন অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি হবে, দ্য ওয়ার্ক। আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। কিভাবে অবজেক্ট হবে, বাই দ্বারা চেঞ্জ হয়ে যাবে। দে থাকলে দ্যাম হবে। আর ভার্বটা কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি হলো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্যাম। আরেকটা দিচ্ছি আমি এক্সাম্পল, আই ইট রাইস। দেখো, রাইস ইজ ইটেন বাই মি। আই সাবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, বাই দ্বারা চেঞ্জ হয়ে গেল। আই থাকলে আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, হি থাকলে হিম, শি থাকলে হার। এইভাবে চেঞ্জ করতে হয়। ভয়েস নিয়ে আমি আরও একদিন আলোচনা করব, আজকের জন্য এইখানেই শেষ। ভালো করে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।